প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, যেখানে আছো নিরাপদে আছো। আজকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিস, লস অ্যান্ড অ্যাকাউন্টস ক্লাসে স্বাগতম। আমরা প্রত্যেকটি ক্লাসই ধারাবাহিকভাবে আমাদের চলতেছে। আজকে বিবিএ তৃতীয় বর্ষের আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটা হচ্ছে বিবিএ তৃতীয় বর্ষের। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা আমরা ব্যাংক এর পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে আছো সুন্দরভাবে মনোযোগ সহকারে আজকে এই ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমি যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলি সুন্দরভাবে তোমাদের খাতায় সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আর ক্লাসের বাইরে অন্য কোনো আলোচনা করব না। এখন আমরা মূল আলোচনায় যাবো। তো আমরা শুরুতেই বললাম যে আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিবিএ তৃতীয় বর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিস, ল অ্যান্ড অ্যাকাউন্টস। তো আজকে এই বিষয়ে আজকে প্রথম ক্লাস। তো শুরুতে আমরা যে প্রথম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি ব্যাংকের পরিস্থিতি। আমরা প্রথম অধ্যায়ে যে আলোচ্য বিষয়টি সেটা হচ্ছে ব্যাংকের পরিস্থিতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় বিষয়টি উঠিয়ে নাও এবং যে বিষয়গুলো আলোচনা করবো সেটা মনোযোগ সহকারে করবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় ব্যাংকের পরিস্থিতি। তো ব্যাংকের পরিস্থিতির বিষয়টি আমরা শুরুতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আজকে যে আমরা বর্তমান আধুনিক যুগে যে বসবাস করছি, এই আধুনিক যুগের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রক্রিয়া বিষয়গুলো অর্থের যখনই আমরা বিনিময় প্রথা বিলুপ্ত ঘটেছে, বিনিময় প্রথা বিলুপ্ত হওয়ার মূল বিষয়টি হচ্ছে যে সেখানে কিছু অসুবিধা তৈরি হয়েছে। সেই অসুবিধা তৈরি হওয়ার কারণেই, অর্থাৎ এক পক্ষ যখন আরেক পক্ষকে কোনো কিছু বিনিময় করতো সেখানে বড় অসুবিধা তৈরি হতো। দেখা গেছে এক পক্ষের যে অভাবটা সেটা দ্বিতীয় পক্ষের দ্বারা মোচন হচ্ছে না, বা দ্বিতীয় পক্ষের মোচন হলে প্রথম পক্ষের মোচন হচ্ছে না। এই জায়গাতে যে অসুবিধা সেটার কারণে কিন্তু অর্থের আগমন ঘটে। আর অর্থের আগমন ঘটার সঙ্গে সঙ্গেই ব্যাংকিং কার্যকলাপগুলো শুরু হতে থাকে। আমরা শুরুতেই যে বিষয়টি জানবো, ব্যাংক কি, বা ব্যাংক শব্দটি বা ব্যাংক বিষয়টি কিভাবে আমাদের আসলো। তো প্রিয় শিক্ষার্থী, ব্যাংক শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। এটা আমরা আদিপুস্তক বিষয়গুলো আলোচনা করলে এই ব্যাংক শব্দটা যে কত পূর্বে আমাদের মধ্যে এসেছে সেটা কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি না। ব্যাংক একটা ইংরেজি শব্দ। এটা পণ্ডিতের মতে ব্যাংকো, ব্যাংকার, বিভিন্ন ইংরেজি ল্যাটিন শব্দ থেকে ব্যাংক শব্দটি এসেছে। তো এই ব্যাংক শব্দটি এসেছে, আমরা বিভিন্ন প্রাচীন যে বিষয়গুলো আলোচনা করব, প্রাচীন ঐতিহাসিক, আমরা আধুনিক যুগের পূর্বে আগের যে বিষয়গুলো ছিল সেই জায়গাগুলো থেকে আলাপ আলোচনা করলে দেখা যায় যে এটার ইতিহাসটা অনেক পুরাতন। তো সেই জায়গা থেকে এখন ব্যাংক শব্দটি সাধারণত আমি যে বিষয়টা আলোচনা করলাম সেগুলো আসবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে, যেহেতু আমরা প্রথম অধ্যায়ে যেটি আলোচনা করছি থিওরিক্যাল আলোচনা, সেই জায়গাগুলো থেকে আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনলে আশা করি তোমাদের সব বিষয়গুলো সুন্দর হয়ে যাবে। তো এখন আমরা জানলাম যে ব্যাংক শব্দটি কিভাবে এসেছে। এখন ব্যাংকটা কি? ব্যাংকটা হচ্ছে সাধারণত মানুষের অর্থের যে অতিরিক্ত উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত অর্থটা নিজের সুবিধার্থের একটি নির্দিষ্ট হিসাবের মাধ্যমে ঋণ স্বরূপ বা আমানত হিসাবে ব্যক্তি আমানত হিসেবে রাখতে পারে, এবং এই রাখার বিষয়টি কর্তৃপক্ষ যখন সেটা সুনির্দিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে ব্যক্তির প্রয়োজনে জমা এবং উত্তোলন, এই যে প্রতিষ্ঠানে ঘটে থাকে সেইটাকে আমরা বলতেছি ব্যাংক। তো ব্যাংক বৃহৎ অর্থে ব্যবহৃত হতে পারে।
এটা ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন মনীষী বিভিন্নভাবে আলোচনা করছে। আমাদের দেশের যেটা 1994 সালের ব্যাংকিং আইনের, এটা ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে ঋণকারী তার ঋণের জন্য আবেদন করবে এবং আবেদন করার জায়গা থেকে তার প্রয়োজন অনুসারে ঋণ পাবে এবং আমানতকারী তার আমানত অর্থকৃত রাখবে। এই যে রক্ষিত হিসাবে যে প্রতিষ্ঠানের সঙ্গে রাখলো এবং সেই প্রতিষ্ঠান তার এই জাতীয় কর্মকাণ্ড বাদ দিয়ে আরও যে আনুষঙ্গিক সেবা বিষয়গুলো রয়েছে, যে কার্যক্রমগুলো করে থাকে, সেই প্রতিষ্ঠানটাকে বলা হচ্ছে ব্যাংক। আমরা মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আলোচনা বিষয়গুলো করা হয়ে থাকে। তো এই যে কোম্পানি আইন বাংলাদেশের 1994 আইনের যে বিষয়গুলো, এটা আমরা জানলাম। এখন আপনারাও মানে আমরা বিভিন্ন ব্যক্তি মনীষী তাদের যে বিভিন্ন সংজ্ঞায়িত জায়গাগুলো থেকে যে আলোচনা করেছে, সেই জায়গাগুলো থেকে আমরা এই বিষয়গুলি উপনীত হতে পারি। ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে ব্যক্তি প্রয়োজনে টাকা জমা দিতে পারে, টাকা উত্তোলন করতে পারে। আর সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে যারা এই কাজগুলো করে থাকে সেটাকেই বলা হচ্ছে ব্যাংক। আমরা যে ব্যক্তিগুলো এই কাজগুলো করে থাকে তাদেরকে বলা হয় ব্যাংকার। কিন্তু ব্যাংকার যাদের মাধ্যম দিয়ে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করে থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠান, আর সেটা হচ্ছে ব্যাংক। এখন আমরা প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে ব্যাংক কি। এখন আমরা জানবো ব্যাংকের উৎপত্তির ইতিহাস। আমরা আজকে যে আধুনিক যুগের যে জায়গাগুলো থেকে আমরা ব্যাংকিং বিষয়গুলো উপলব্ধি যে সেবা পাচ্ছি, এটা কিন্তু এর ইতিহাস অনেক পুরাতন। কারণ আমরা এখন অত্যাধুনিক যুগে বসবাস করতেছি। এই অত্যাধুনিক যুগে বসবাসের জায়গাগুলো থেকে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, এটা কিন্তু একদিনই সৃষ্টি হয়নি। তো সেই হিসাবে আমরা এখন জানবো যে ব্যাংকের উৎপত্তির ইতিহাস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি হচ্ছে ব্যাংকের পরিস্থিতি জায়গাগুলো থেকে প্রথমে আমরা যেটা জানলাম ব্যাংক কি। এখন আমরা জানবো ব্যাংকের উৎপত্তি ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস। তো ব্যাংকের উৎপত্তি এবং ইতিহাসের প্রথমে যে বিষয়টি আসবে প্রাক প্রয়োজনীয় যুগ। তো আমরা প্রাচীন যুগের পূর্বে প্রাক প্রতীয় যে যুগ, সেই যুগটার বিষয়গুলো থেকে আমরা ব্যাংকিং বিষয়গুলি জেনে থাকি। সেখানে যে বিষয়টি হয়ে থাকে যে আজকে অত্যাধুনিক যে সুযোগ সুবিধার আমরা উপনীত হচ্ছি, সেই সুযোগ সুবিধার বিষয়গুলি প্রাগৈতিক যুগের ব্যাংকিং যে কর্মকাণ্ড, সেটা সাধারণত খ্রিস্টপূর্ব 5000 পূর্বে আমরা প্রাগ প্রাগৈতিহাসিক যুগের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। কিন্তু এই ব্যাংকিং কার্যক্রম শুরু জায়গাগুলো থেকে তখন আজকে যে আমরা ব্যাংকিং কার্যক্রমগুলো দেখতেছি, সেখানে কিন্তু এর যে অবস্থানটা সেটা ছিল না। এখানে প্রথমত যে বিষয়টি হলো মানুষের যে ক্রমবর্ধমানে ইতিহাসের জায়গাগুলো থেকে আদান প্রদান শুরু হলো, ভাবের আদান প্রদান। সেই আদান প্রদানের জায়গা থেকে প্রথমে যেটা আসলো বিনিময়। এই বিনিময়ের জায়গা থেকে যখন কোনো কিছু একে অপরে এক ব্যক্তি এক পক্ষ অপর পক্ষের জায়গা থেকে বিনিময় করতেছে, সেই জায়গাগুলো থেকে এক পক্ষের কিছু উদ্বৃত্ত থেকে যাচ্ছে, আরেক পক্ষের দেখা যাচ্ছে যে সংকোচ তৈরি হচ্ছে। এই যে অসুবিধা, এই অসুবিধা জায়গা থেকে প্রাক ঐতিহাসিক যুগে প্রথমত যে বিষয়টি এসেছে বিনিময় প্রথা। এই বিনিময় প্রথার জায়গা থেকে একটু অসুবিধা তৈরি হয়েছে। সেই অসুবিধা জায়গাগুলো থেকে আমরা ইতিহাস জেনে যাচ্ছে ওই যুগে কিছু হলো ব্যাংকিং কার্যক্রমের মানে অর্থের আগমন ঘটেছে। এই অর্থের আগমন ঘটার জায়গা থেকে আমরা ব্যাংকিং কার্যক্রমটা শুরু হয়েছে সেটা মনে করি। এরপরে দেখা গেছে যে খ্রিস্টপূর্ব মানে 5000 থেকে 5400
এই যে যুগ, এই যুগে আমরা ধরতেছি যে প্রাচীন যুগের ব্যাংকিং কার্যক্রম, মানে ব্যাংকের যে ইতিহাস প্রাচীন যুগের, মানে খ্রিস্টপূর্ব 5000 অব্দের পূর্বে যেটা, সেটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগের পর থেকে, অর্থাৎ 5000 থেকে 5400 অব্দি যে খ্রিস্টপূর্ব, এই যুগটার সময়ে বা এই সময়ে ব্যাংকিং এর যে কার্যকলাপটা শুরু হয়েছে সেটাকে আমরা বলতেছি প্রাচীন যুগের ব্যাংকিং কার্যকলাপ। এই প্রাচীন যুগের কার্যকলাপে সেই যুগে কিন্তু বিভিন্ন সভ্যতার ইতিহাস ঘটেছে। এই সভ্যতার ইতিহাসগুলোতে তারা বিবর্তিত হয়ে আমরা দেখেছি যে মানে ডে বাই ডে মধ্য সিন্ধু সভ্যতা, এখানে মেসোপটেমীয় সভ্যতা, বিভিন্ন অত্যাধুনিক সভ্যতা এসেছে। এই সভ্যতার জায়গাগুলোতে তাদের কর্মকাণ্ডগুলো অনেক সুন্দর হয়েছে এবং সেই জায়গাগুলো থেকে দেখা গেছে যে ব্যাংকিং কার্যকলাপটা ডেভেলপ করতেছে। এখানে এই 2000 যেটা বলা হলো যে 5000 থেকে 5400 অব্দ খ্রিস্টপূর্ব পর্যন্ত যে সময়টা ব্যাংকিং কার্যক্রম রয়েছে সেটাকে বলা হচ্ছে আমরা প্রাচীন যুগের ইতিহাস। এখন এই অবধিতে ব্যাংকিং বিভিন্ন সভ্যতার ক্রমবর্ধমানে প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে, আর সেখান থেকে আস্তে আস্তে আমরা দেখেছি যে মধ্যযুগীয় আবির্ভাব ঘটেছে। মধ্যযুগীয় আবির্ভাব ঘটনার জায়গা থেকে ব্যাংকের উৎপত্তির যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে কি, আমরা প্রাচীন যুগ যেটা জানলাম সেটা হচ্ছে যে 5400 পর্যন্ত। এখন এই 5400 পরবর্তীতে আমরা 5400 পরবর্তীতে যে বিষয়টি দেখে গেছে যে সেটা হলো যে 400 হতে 1400 খ্রিস্ট অব্দপূর্ব, মানে ব্যাংকের মধ্যযুগীয় যে আর্থিক লেনদেনগুলো ঘটেছে সেখানে অত্যাধুনিক সুন্দর এবং সুচারু। তারপরও আমরা দেখেছি যে কিছু সমস্যা রয়েছে, আর এই সমস্যাগুলো জায়গা থেকে পৃথিবীর অন্যান্য ইতিহাস সম্পূর্ণ যে বিষয়গুলো রাষ্ট্র রয়েছে তারা তাদের চিন্তাধারা থেকে আধুনিক যুগের অবধি পর্যন্ত তারা কর্মকাণ্ড ঘটেছে। এই অবধি থেকে আমরা বলতেছি যে মধ্যযুগীয় ব্যাংকের উৎপত্তির ইতিহাস। এখন 1400 অব্দ পর্যন্ত এটা চলেছে, সেটা হলো যে খ্রিস্টপূর্ব 1400 অব্দ পর্যন্ত যেটা চলেছে সেটা হচ্ছে মধ্যযুগীয়। এখন তারপরে খ্রিস্টপূর্ব 1400 অব্দের পরে বর্তমান অবধিতে যে ব্যাংকিং কার্যকলাপটা চলতেছে সেটাকে বলতেছি আমরা আধুনিক যুগ। আর এই আধুনিক যুগের যে সময়বর্তীতা আমরা ধরেছি সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব মানে অব্দ 1400 পর। এই সময়ে ব্যাংকিং এর যে কার্যকলাপগুলো আমরা আজকে সেবা পাচ্ছি এটাকে বলা হচ্ছে আধুনিক যুগের ব্যাংকিং সেবা। এই আধুনিক যুগের ব্যাংকিং সেবার বিষয়গুলোতে বিভিন্নভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বিভিন্ন ব্যাংকিং কার্যকলাপগুলো বিস্তার ঘটেছে এবং সেই বিস্তারের জায়গাগুলো থেকে তার ফলশ্রুতিতে আমরা আজকে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি এবং আমাদের পূর্ববর্তী প্রাচীনকালে যে বিনিময় প্রথার আবির্ভাব ঘটেছিল সেই বিনিময় প্রথার আবির্ভাবের পর থেকে যেখানে বিভিন্ন সমস্যা যেটা হয়েছে সেই সমস্যাগুলো আজকে সুনির্দিষ্টভাবে সমাধান করে এবং দাতা গ্রহীতা এবং ব্যাংক প্রতিষ্ঠান যত কিছু ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো আছে সেটা আমরা আধুনিক যুগের ব্যাংকিং সেবার মাধ্যমে হয়েছে। মোটামুটি আমরা ব্যাংকের উৎপত্তির ইতিহাস এইভাবে জানলাম, যার ফলশ্রুতিতে আমরা নিজেদের ঘরে বসে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে সুচারুরূপে করতে পারছি, যেটার দ্বারা কোনো সমস্যা আমরা হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা জানলাম ব্যাংকের পরিস্থিতির জায়গা থেকে প্রথমে যেটা জানলাম সেটা ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা একটা প্রশ্ন প্রতিনিয়তই হয়ে থাকে, সেটা হলো
অর্থ ব্যাংকের জননী এবং ব্যাংক অর্থের ব্যাখ্যা করো। এখানে সাধারণত যে কোনো অধ্যায়ে আমরা অনেক সময় পরীক্ষাতে আসবে সেই হিসেবেও জানি, আবার ব্যক্তিগত জায়গাগুলো থেকে যখন যে অধ্যায়টা আলোচনা করা হয় সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এমনিতে নিজের থেকে জানার জন্য আমরা আলোচনা করে থাকি। তো এই প্রশ্নটা সাধারণত আছে অর্থ ব্যাংকের জননী এবং ব্যাংক অর্থের সংস্কারক, ব্যাখ্যা করো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তো এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে বিষয়টি অনুধাবন করো যে অর্থ ব্যাংকের জননী এবং ব্যাংক অর্থের সংস্কারক। আমরা প্রথমে যে ব্যাংকের আবির্ভাব মানে ব্যাংকের উৎপত্তি জায়গা থেকে আমরা যেটা জানলাম, প্রথমত আমাদের দ্রব্য বিনিময় প্রথার যে বড় একটা অসুবিধা, সেই বড় একটা অসুবিধার জায়গাগুলো থেকে কিন্তু ডে বাই ডে ব্যাংকের উৎপত্তি ঘটেছে। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে যখন সাধারণত মানুষ দ্রব্য বিনিময় প্রথা অসুবিধা করে, অর্থাৎ অর্থের যখন আবির্ভাব ঘটলো, সেই অর্থের আবির্ভাবের ঘটার জায়গা থেকে মানুষ তার অর্থের যে উদ্বৃত্ত অর্থাৎ আমরা সঞ্চয়, সেই সঞ্চয়ের জায়গাগুলো থেকে মানুষ যেটা উপার্জন করে সেখান থেকে তার যেটা প্রয়োজন অভাবটা মেটানোর পর অতিরিক্ত উদ্বৃত্ত যেটা থাকে সেটাকে বলা হচ্ছে আমরা সঞ্চয়। এই সঞ্চয়কৃত অর্থ ব্যাংকে জমা করা হয়, যার কারণে বলা হচ্ছে যে এই যখন অর্থটা সাধারণত নিজেদের কাছে না রেখে একটা আমানত হিসাবে প্রতিষ্ঠানের কাছে, যে কোনো ব্যাংকে, বাংলাদেশে বলো পৃথিবীর যে কোনো দেশেই বলো, যে ব্যাংকগুলোতে আছে, তখন তারা যেভাবে জমা রাখে, আর এই জমা রাখাগুলো থেকে ব্যাংক তার আর্থিক কার্যকলাপগুলো পরিচালনা করতে পারে। অর্থাৎ প্রয়োজন অনুসারে অর্থ যখন জমা রাখে, সেই অর্থ আমানতকারীকে ব্যাংক ফেরত দেয়, আবার ঋণ গ্রহণকারীকে সেখান থেকে তাদের নির্দিষ্ট সেবা সংস্থার মাধ্যমে অর্থটা আমানতকারীকে ফেরত দেওয়ার পর ঋণ হিসাবে অন্যান্য গ্রাহকদের দিয়ে থাকে। আর এই কারণেই বলা হচ্ছে অর্থ ব্যাংকের জননী। কারণ ব্যাংকে যদি অর্থটা না থাকে সেক্ষেত্রে আমানতকারীকেও সুবিধা দিতে পারবে না এবং ঋণ গ্রহণকারীকেও ঋণের টাকা দিতে পারবে না। আর এই কারণেই বলা হচ্ছে অর্থ ব্যাংকের জননী। এবং পরের বিষয়টা হচ্ছে যে ব্যাংক অর্থের সংস্কারক। কি কারণে ব্যাংক অর্থের সংস্কারক? কারণ যদি আমার উদ্বৃত্তটা কোনো জায়গাতে আমি না রাখি, তাহলে হবে কি, আমার প্রয়োজন অনুসারে পরবর্তীতে পাবো না। আর ব্যক্তিগত জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে, সেবাধর্মী প্রতিষ্ঠান, অব্যবসায়িক প্রতিষ্ঠান, যেটাই পরিচালনা করা হোক না কেন, অর্থের প্রয়োজন আছে। এই অর্থের জায়গা থেকে জমাকৃত অর্থ যখন আমরা ব্যক্তি প্রয়োজনীয় থেকে ব্যবহার করব, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা জায়গাতে জমা রাখতে হবে। আর সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা নিজেদের কাছে না রেখে ব্যাংকের কাছে সেটা জমা রাখি। আর ব্যাংকের কাছে জমা রাখার পর ব্যাংক এখানে আমানতকারী আমানত হিসাবে সে টাকাটা রেখে দেয়। আমার প্রয়োজনে, আমি আমার ব্যক্তিগত প্রয়োজন হোক, প্রাতিষ্ঠানিক প্রয়োজন হোক, যে বিষয়গুলো প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে আবার জমাকৃত অর্থ আমি উত্তোলন করি। আর এই কাজটাই করে থাকে ব্যাংক, যার কারণে বলা হচ্ছে ব্যাংক অর্থের সংস্কারক। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো যে ব্যাংক অর্থ ব্যাংকের জননী এবং ব্যাংক অর্থের সংস্কারক। এই প্রশ্নটা 5 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা এটা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। এখন যে বিষয়টা আলোচনা করব সেটি হলো, সবগুলোই আলোচনা হচ্ছে ব্যাংক এর পরিস্থিতির জায়গাগুলো থেকে।
ব্যাংকিং কি? আমরা প্রথমেই জেনেছি ব্যাংক কি, এখন আমরা জানবো ব্যাংকিং কি। আমরা যদি বলি যে সিম্পল ভাবে, সাধারণত একটি ব্যাংকে অনেক কর্মী নিয়োজিত থাকে। তারা গ্রাহকের টাকা আমানতকারী হিসেবে সংরক্ষণ রাখে এবং গ্রাহকের প্রয়োজন অনুসারে সেই টাকা উত্তোলন যখন চায় সেটা দিয়ে থাকে, অথবা ঋণ দানকারী প্রতিষ্ঠান হিসেবে ঋণ অনেক সময় গ্রহণ করে, আবার ঋণ ব্যক্তিকে প্রদান করে থাকে। এই যে কাজগুলো ছাড়াও আরো আনুষঙ্গিক সেবাধর্মী যে কাজগুলো রয়েছে, যারা এই কাজগুলো করে থাকে সেটাকেই বলা হচ্ছে ব্যাংকিং। অর্থাৎ আমরা যদি বলি যে ব্যাংকে নিয়োজিত কর্মীরা যে কাজগুলো করে থাকে সেটাকেই বলা হয় ব্যাংকিং। কারণ ব্যাংক একটা প্রতিষ্ঠান কখনো নিজের মাধ্যমে চলতে পারে না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হয় কি, যে ব্যাংক যে ধরনেরই হোক না কেন, লাভজনক আকারেই সাধারণত ব্যাংকিং সেক্টরগুলো ব্যাংক পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে তার কর্মীর দ্বারা যে কাজগুলো সম্পাদন হয়ে থাকে সেটাকেই আমরা বলতেছি ব্যাংকিং। এই ব্যাংকিং বিষয়টি সাধারণত ব্যাংক শব্দটি যখনই এসেছে পাশাপাশি ব্যাংকিং শব্দটি চলে এসেছে, কারণ ব্যাংকের যে কাজ সেটাকেই বলা হচ্ছে ব্যাংকিং। আর এই কাজগুলি সাধারণত ব্যাংক প্রতিষ্ঠান নিয়োজিত কর্মীর দ্বারাই সেগুলো সম্পাদন করে থাকে, সেটা ঋণ হিসাবে হোক, সেবাধর্মী হিসাবে হোক, আদার্স অন্যান্য বিষয়গুলি হোক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যাংকিং কি এটা জানলাম। এই প্রশ্নটি সাধারণত 1 মার্কের অতি সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে বা 4 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। তো 4 মার্কের প্রশ্ন হিসেবে যদি আসে, তাহলে আমরা সূচনা লগ্নে কিছু বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো আলোচনা করবে। আর লাস্টে বিভিন্ন মনীষীদের মধ্যে, যেমন অক্সফোর্ড ডিকশনারি 1994 সালে কোম্পানি আইনের বিভিন্ন জায়গা থেকে যে সংজ্ঞায়িত করা রয়েছে সেই বিষয়গুলো তোমরা উপস্থাপন করবে। আর লাস্টে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই বলা যায় যে ব্যাংক বলতে একটা প্রতিষ্ঠানের কর্মীদের দ্বারা যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে ব্যাংকিং। তো আমরা জানলাম ব্যাংকিং কি। এখন আমরা আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যে ব্যাংক এর পরিস্থিতি জায়গাগুলো থেকে মূল যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলো জায়গা থেকে সাধারণত আসে যে ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যাংক এবং ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো ব্যাংক ও ব্যাংকিং এর পার্থক্য কি। আমরা সাধারণত পার্থক্যের বিষয়গুলো যখন চলে আসে সেই জায়গাগুলো থেকে প্রতিটা বিষয়গুলোতেই প্রথমে আমরা নির্দিষ্ট শিরোনামে ঘর লিখি এবং পার্থক্যের যে বিষয়গুলো হয়ে থাকে সেগুলো। তো আমরা এখন সেই বিষয়গুলো আলোচনা করব। পার্থক্য জায়গাগুলো থেকে যে বিষয়গুলো সাধারণত হয় সেগুলোই আমরা আলোচনা করব। 1 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে
প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টা আলোচনা করছি ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। তো আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করছি সেটা হচ্ছে যে দুইটা বিষয়ের মধ্যে যে বিষয়গুলোর মধ্যে পার্থক্য প্রতিনিয়ত হয় সেটা। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান ও কার্যাবলী, তারপর সত্তা, তারপর দায়বদ্ধতা। প্রতিষ্ঠান ও কার্যাবলী সেই জায়গাগুলো থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি যে ব্যাংক একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে যে বিষয়গুলো আলোচনা হয় সেগুলোই হচ্ছে যে যা কিছু করা হয় সেটাই হচ্ছে ওর কার্যাবলী। সেটা সেবাধর্মী ব্যাংকিং প্রতিষ্ঠানের সেবাধর্মী কাজগুলোই ঘটে থাকে। এটা হলো ব্যাংক বিষয়গুলোর ক্ষেত্রে। আর ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিষ্ঠান ও কার্যাবলীর বিষয়বস্তুর যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে কাজগুলো ঘটে সেটাই হচ্ছে ব্যাংকিং। আমরা যদি এটাই বলি যে ব্যাংকের যা কিছু সেটাই হচ্ছে কার্যাবলী। সত্তা সত্তা হচ্ছে যে ব্যাংকের সত্তাটা রয়েছে, আর ব্যাংকিং হচ্ছে ব্যাংকের যে বিষয়গুলি সেটাই হচ্ছে ব্যাংকিং এর সত্তার মূল প্রতিপাদ্য বিষয়। তারপরে আসি আমরা দায়বদ্ধতা। ব্যাংকের দায়বদ্ধতা ব্যাংকারের, অর্থাৎ ব্যাংক যারা পরিচালনা করে দায়বদ্ধতা তাদের। আর ব্যাংকিং এর পরিচালনা পরিষদের যারা কর্মী থাকে তাদের হচ্ছে দায়বদ্ধতা। এই বিষয়গুলো ছাড়াও আরো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে যেগুলো জানলাম তারপর আসে সাফল্য নির্ভরশীলতা। ব্যাংকের সাফল্যতা ব্যাংকের কর্মীর উপর নির্ভর করে, আর ব্যাংকিং এর সফলতা নির্ভর করে ব্যাংক নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপরে। আইন, ব্যাংক সরকারি নীতি নির্ধারিত আইন দ্বারা প্রতিষ্ঠিত। ব্যাংকিং কার্যক্রমগুলো ব্যাংক কর্তৃক পরিচালনা পরিষদের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। উৎপত্তি, সাধারণত ব্যাংক উৎপত্তির কারণেই ব্যাংক সৃষ্টির কারণেই ব্যাংকিং এর উৎপত্তি হয়েছে। প্রকৃতি, ব্যাংকের প্রকৃতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, সেটা পরিচালনা পরিষদের সিদ্ধান্ত ক্রমে এটা হয়ে থাকে। আর ব্যাংকিং এর যে বিষয়গুলি সাধারণত ব্যাংকের গঠনতন্ত্রের উপরে নির্ভর করে, আর সেটা দ্বারা কর্মী সুসম্পর্কভাবে সেটা বাস্তবায়ন করা থাকে। এরপরে আসি
সম্পর্ক, উদ্দেশ্য। আমরা যে বিষয়গুলো এখানে লিখছি সেটা হচ্ছে প্রতিটা বিষয়ের, অর্থাৎ ব্যাংক এবং ব্যাংকিং এর পার্থক্যের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুই আমরা এখানে লিখছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইগুলোই ভালোভাবে আমার জায়গা থেকে উপলব্ধি করবে, তাহলে সম্পর্ক ব্যাংকের সম্পর্ক সাধারণত কর্মীদের পরিচালনা পরিষদের দ্বারা হয়ে থাকে। আর ব্যাংকিং এর সম্পর্ক কর্মী এবং গ্রাহকদের সঙ্গে হয়ে থাকে। উদ্দেশ্য: ব্যাংক প্রতিষ্ঠাতা সামগ্রিকভাবে একটি দেশের বা জাতীয় যে মোট উপার্জন, সেই উপার্জনের জায়গাগুলো থেকে আর্থিক মাথাপিছু আয়, উপার্জন সবকিছু যে একটা অবস্থান, সেটা নির্দিষ্টভাবে পাওয়ার জন্য এটা গঠন করে থাকে। আর ব্যাংকিং সাধারণত ব্যাংকটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়গুলো এখন মোটামুটি আমরা জানলাম। তো এইভাবে প্রতিটা অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করব, এবং পাশাপাশি যে বিষয়গুলো হচ্ছে সেগুলো সুন্দরভাবে তোমরা করবে, আর এই জায়গাগুলো থেকে নিজেরা পড়াশোনা করবে। আর আমরা তো প্রতিনিয়ত সবসময় তোমাদের পাশে রয়েছি। একটা জিনিস মনে রাখবে যে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে নিয়মিত অনুশীলনের বিকল্প কোনো কিছু নাই। তো এই জায়গাগুলো থেকে প্রতিটা সাবজেক্টেরই যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করে রাখবে। আমরা এই ব্যাংক এর পরিস্থিতির এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এইগুলো ছাড়াও আরো যে রয়েছে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। সেটা তোমরা সুন্দরভাবে নিজেদের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে অবগত করবে। আর বাকি যে বিষয়গুলো থাকলো সেটা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় না বললে নাই, সাধারণত আমরা যে অনলাইন ক্লাসের যে বিষয়টি আয়োজন করেছি সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে কোভিড-19 কারণে গোটা শিক্ষা ব্যবস্থা অচল অবস্থা, এই অচল অবস্থার জায়গাগুলো থেকে ক্লাস কার্যক্রমটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা, সেটা সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের কর্তৃত্ব এবং সরকারের যে শিক্ষানীতির যে বর্তমান অবস্থা সেটা জায়গা থেকে। তো মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলে কোভিড-19টা করতে পারে, সেই উদ্দেশ্যটা মানে যেন লাঘব হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রেখে মোটামুটি অনলাইন ক্লাসের দ্বারা ছাত্রছাত্রীরা উপকৃত হয় এবং এটার প্রাদুর্ভাব যেন ঘটতে না পারে, সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখা হয়েছে। তো আমি যে বিষয়টি বলার জন্য এখন বলবো সেটা হচ্ছে যে কোভিড-19 মাঝে অনেকখানি প্রাদুর্ভাব কমে গিয়েছিল, যেটা আমরা মনে করেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে পারবো, কিন্তু এটা এখন সম্ভব বর্তমান পরিস্থিতির কারণে হচ্ছে না। এই কারণে তোমরা সব সময় আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, প্রতিটা ক্লাস সুন্দরভাবে করবে, নিজেদের পড়াশোনা বাসায় করবে, এবং কোভিড-19 যে স্বাস্থ্য সুরক্ষা নীতি, অর্থাৎ যেখানে ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করবে, পাশাপাশি বাসাতে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই বিষয়টা অবগত করবে, যেহেতু এর প্রাদুর্ভাব হবে না। এই কারণে তোমরা নিরাপদে থাকবে এবং বাসার আরও যারা আছে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসে সমাপ্তি টানা হচ্ছে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।